দর্শক, নির্বাচন আসন্ন, আর নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে তত রাজনৈতিক সহিংসতার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সেই সংখ্যাকে উস্কে দিতে বা তার সূত্রপাতে ভ্রান্ত তথ্য বা অপতথ্য প্রচারের সংখ্যাও দিন দিন বাড়ছে। এই বিষয়ে আমাদের আসলে করণীয় কি, এছাড়াও সমসাময়িক রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আজ একটু আলোচনা করতে চাই। দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আজ আমি স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। স্বাগত জানাচ্ছি, অনেকদিন পর পেয়েছি সোহরাব ভাই। আপনি ভালো আছেন নিশ্চয়ই? ধন্যবাদ আপনার। নিশ্চয়ই। আর একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন খায়রুল আনোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। খায়রুল ভাই, স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনার সঙ্গে আজ আলাপের সুযোগ হয়েছে। ধন্যবাদ। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন টনি মাইকেল, যোগাযোগ বিশেষজ্ঞ। টনি ভাই, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতে একটু রাজনৈতিক প্রসঙ্গে ফিরতে চাই। সোহরাব হাসান, আপনার কাছ থেকে জানতে চাই যে কালকে মাননীয় প্রধান উপদেষ্টা আবারও দেশে নির্বাচন নিয়ে কথা বলেছেন। বিজয় দিবসের প্রাক্কালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি বলছেন যে এইবারের নির্বাচনটা একদম দেশকে সঠিক রূপরেখা প্রদানের একটি নির্বাচন হতে যাচ্ছে। এবং তিনি বারবারই বলছেন এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং তারা চাইছেন সব মানুষের অংশগ্রহণের নির্বাচন হবে। এখনকার রাজনৈতিক বাস্তবতায় তার এই বক্তব্যকে একটু যদি খণ্ডন করতেন। ধন্যবাদ। রাজনীতির বাইরে কিছুই নয়। কবি আবুল হাসান, আমাদের অগ্রজ কবি, তিনি লিখেছিলেন একটি কবিতায় যে দেয়াল ভাঙছে তাও রাজনীতি, দেয়াল উঠছে তাও রাজনীতি। তাহলে রাজনীতির এই যে ভাঙাগড়া নির্বাচন, অবশ্যই আমরা একটি সুন্দর গণতান্ত্রিক দেশ চাই। গণতান্ত্রিক দেশ চাওয়ার জন্য মানুষকে কিন্তু গণতান্ত্রিক হতে হয়। গণতন্ত্র তো, নির্বাচন তো গণতন্ত্রের অংশ। এখন সেই নির্বাচন ভালো হলে আমরা আশা করতে পারি একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে। কিন্তু নির্বাচনের চ্যালেঞ্জও আছে। প্রধান উপদেষ্টা আহ্বান জানালেন, আর জনগণ সবাই সুবোধ বালকের মতো ভোটকেন্দ্রে যাবেন এবং কোনো রকম প্রতিযোগীরা কোনো রকম তৎপরতা চালাবে না বা প্রতিপক্ষকে বাধা দেবে না, এরকম তো আশা করা যায় না। কারণ আমাদের নির্বাচনী রাজনীতিটা এক ধরনের উত্তেজনা, সংঘাত, সংঘর্ষের রূপ নেয়, বাদানুবাদ, একে অপরকে আক্রমণ করা। দেখুন, এখন পর্যন্ত যে নির্বাচনী প্রচার, তাতে কিন্তু ইতিবাচক কিছু নেই। মানে আমরা কি করব এই কথাটাই কিন্তু খুবই কম উচ্চারিত হয়। অমুকে কি করেছে, 10 বছর আগে কি করেছে, 20 বছর আগে কি করেছে, 54 বছর আগে কি করেছে, এটি অবশ্যই ইতিহাসের দায়বদ্ধতা বলে একটা বিষয় আছে। জবাবদিহি করতে হবে, সে যখনই অন্যায় করুক, যখনই অপরাধ করুক। কিন্তু আজকের সমস্যাটা কোথায়? আর কেন জানি রাজনৈতিক দলগুলো এখনও জনজীবনের যে মৌলিক সমস্যা, যে গভীর সমস্যা, সেগুলো তুলে আনছে না। জুলাই অভ্যুত্থান হয়েছিল কিন্তু কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে, অর্থাৎ কোটার বিরুদ্ধে মানে কোটা একটা বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এই অভ্যুত্থানের পর গত 16 মাসে কি বৈষম্য দূর হয়েছে? কর্মসংস্থান হয়েছে বেকারদের? মানে হয়েছে, মানে নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা কি প্রত্যাশিতভাবে হয়েছে? অর্থাৎ প্রতি বছর 25 থেকে 26 লাখ তরুণী কর্মবাজারে প্রবেশ করে। তার কতজনকে আমরা কাজ দিতে পারি? আবার শোভন কাজ, মানে তার উপযুক্ত কাজ কতজনকে দিতে পারি? এর মধ্যে 5-6 লাখ বিদেশে চলে যায়। আর ধরেন একেবারেই দিন যাপনের গ্লানি বহন করে একটা বিরাট অংশ। সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে শুধু একদিন ভালো ভোট হওয়াও নয়। অবশ্যই ভালো ভোট হওয়ার প্রয়োজন আছে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে যে সমাজে একটা সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায্যতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ আমি আমার অধিকার ভোগ করব, কিন্তু অন্যের অধিকারে কখনোই হস্তক্ষেপ করব না। এই মানসিকতা, এই চিন্তা যদি রাজনীতিকদের মধ্যে থাকতো বা থেকে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশে যে এত উত্থান পতন হয়েছে রাজনীতির, এত অঘটন ঘটেছে, বাংলাদেশে তো ঘটনার চেয়ে অঘটন বেশি, আমরা এর থেকে মুক্তি পেতে পারতাম। এখন বড় পরীক্ষা আগামী নির্বাচন। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এটা, সুতরাং তিনি যে প্রত্যাশা করেন নির্বাচনটি এরকম হবে,
সেটির দায়িত্বও তাকে নিতে হবে, মানে সরকারকে নিতে হবে। সরকার কতটা প্রস্তুত, রাজনৈতিক দলগুলো নিতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো, মাঠের সক্রিয় রাজনৈতিক দলগুলো বলছে তারা নতুন বন্দোবস্ত করতে চায়, বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চায়। নতুন করে বিনির্মাণ করলে সংস্কৃতিটাও নতুন হওয়া দরকার, রাজনৈতিক সংস্কৃতিটা বদল হওয়া দরকার। কিন্তু আমরা 16 মাসে খুব একটা পরিবর্তন দেখি না, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রতিপক্ষের প্রতি এমন ভাষা ব্যবহার করা হয় যেটা 5 আগস্টের আগেও ব্যবহার করা হয়নি। সুতরাং এক ধরনের শঙ্কা আছে, দ্বিধা আছে, অনিশ্চয়তাও আছে। এখন এই পুরোটাই এসব কাটিয়ে উঠে একটা নির্বাচনের সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি করা সরকার, নির্বাচন কমিশন এবং প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। আপনার কথা থেকেই এক ধরনের অনিশ্চয়তার আশঙ্কা পেলাম। তারপরও খায়রুল আনোয়ার, আপনার কাছে একটু যেতে চাই। আমি আবারও কোট করছি, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। তারপরে কোনো কোনো পক্ষ আবার সংঘাতময় এবং কলঙ্কিত নির্বাচনের আশঙ্কাও করছেন। পলিটিক্যাল দলগুলোর মধ্যে আমরা দেখেছি 267 দিনের ঐক্যমত্য কমিশনের বৈঠক করেছেন এবং সেই বৈঠকের ফলাফল অনেকেই বিশ্লেষণ করেছেন যে অনেকটাই শূন্য, অন্তঃসার শূন্য। এমন বাস্তবতায় নির্বাচনের খুব কম সময় রয়েছে, তফসিলও ঘোষণা হয়ে গেছে, মাঠের রাজনীতিতে বিভেদ তো চরমে পৌঁছে গেছে বলা যায়। বিশ্লেষণ করবেন। আমি সোহরাব ভাইয়ের মতো আবুল হাসানের কবিতা পংক্তি ধার করে বলতে চাই, রাজা যায় রাজা আসে। 54 বছরে অনেক শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। 90-এর পরেও একটা আশা জাগা নিয়ে জেগেছিল, কিন্তু 90 থেকে আমরা দেখেছি 2001 পর্যন্ত এক ধরনের একটা গণতান্ত্রিক চর্চা কিছুটা শুরু হয়েছিল, কিন্তু সেটা তো আবার 1/11-এর পর আগে তার ব্যাহত হয়। তো এখন আপনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি নির্বাচন, এর আগে উনি বিভিন্ন সময় বলেছেন যে সেরা নির্বাচন উপহার, ইতিহাসের সেরা নির্বাচন, কিন্তু ওনার অঙ্গীকার হয়তো এটা আছে, ওনার হয়তো অভিপ্রায় আকাঙ্ক্ষা আছে সেরা নির্বাচন করার। উনি ওনার নামের ব্যাপারে একটা সুনাম বজায় রাখতে চান, নোবেল লরিয়েট, হ্যাঁ, ওনার ব্যাপারে একটা ইমেজ সেটা রাখতে চান। কিন্তু যদি উনি বিভিন্ন কারণে ওনার ইমেজ অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে, এই নির্বাচনটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কতটুকু উনি করতে পারবেন, কিন্তু সব কিছুর পরেও কিন্তু এখন নির্বাচনে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বেগ রয়ে গেছে। মানুষের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা যে একটা নির্বাচন হবে। 15 বছরে মানুষ ভোট দিতে পারেনি, বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি একতরফা দামি দামি নির্বাচন, রাতের ভোট, অনেক কিছু আমরা দেখেছি। এখন মানুষ অপেক্ষা করতেছে, তরুণ প্রজন্ম অপেক্ষা করতেছে, তারা প্রথমবারের মতো ভোট দিবে। এখন সেই প্রত্যাশার পাশাপাশি যেটা আছে, প্রত্যাশায় নির্বাচন আছে, কিন্তু উদ্বেগে, উৎকণ্ঠায় নির্বাচন নেই কিন্তু। হ্যাঁ, তো নির্বাচন না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। উনি বলেছেন যে পলাতক শক্তি নির্বাচন আগেই ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনার ওসমান হাদি, উনি গুলিবিদ্ধ হওয়ার পরে উনি যে বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে বক্তব্য দেওয়ার সময়, সেখানে উনি বলেছেন যে ট্রেন্ড শুটার নামানো হয়েছে। তো ট্রেন্ড শুটার নামানো হয়েছে, তারা বিভিন্নভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনার থানা এবং ফাঁড়ি থেকে যে অস্ত্র লুট হয়েছিল, 24-এর পরে যে অস্ত্র লুট হয়েছিল, তার অনেক অস্ত্র উদ্ধার হয়নি, কিন্তু সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে, গণমাধ্যমের খবরে বেরিয়েছে। আন্ডারওয়ার্ল্ড অনেক সক্রিয়, তার প্রমাণ তো আমরা দেখলাম, কয়েকটা ঘটনা ঘটেছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে কিন্তু গত মাসে যখন বিএনপি প্রথম তার তালিকা ঘোষণা করে, তখন চট্টগ্রামে একজন প্রার্থী এরশাদুল্লাহ, উনি গুলিবিদ্ধ হন। উনি বেঁচে গেছেন, কিন্তু ওনার সাথে একজন ছিলেন যে গণসংযোগে, সে মারা গেছে। তো এখন সব কিছু মিলিয়ে মনে হয় কি যে খুব কঠিন একটা চ্যালেঞ্জ তার জন্য অপেক্ষা করতেছেন। উনি ইতিহাসের সেরা না হোক, একটা ভালো নির্বাচন করতে পারবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু যেটা সমস্যাটা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলো যারা ছিল, আন্দোলন নেতৃত্ব দিয়েছে তরুণরা, তাদের একটা দল হয়েছে, প্রধান যে রাজনৈতিক দলগুলো, তাদের ভিতরে বিভাজন এবং বিভেদ প্রকট আকার ধারণ করেছে। আর আপনি যে কথা বললেন যে সংস্কারের, সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করে তার কতটা রাখতে পারে। আপনি দেখবেন সেখানে ছিল একটা বিষয় যে এবার সরাসরি 5% করে তারা সরাসরি মহিলাদেরকে নিয়োগ মনোনয়ন দেবে। কিন্তু বিএনপি এই পর্যন্ত 272টা আসন ঘোষণা করেছে, তারা 11 জনকে মনোনয়ন দিয়েছে মহিলা সরাসরি। এনসিপি 125টা ঘোষণা করেছে, তারা দিয়েছে 14 জনের মনোনয়ন দিয়েছে। জামাত কিন্তু একজনকে এখন পর্যন্ত সরাসরি আসন মনোনয়ন দেয়নি কিন্তু। অথচ কিন্তু জুলাইয়ের সনদের ব্যাপারে সবচেয়ে সোজা ছিল এনসিপি এবং জামাত। এনসিপিতে 14 জন দিয়েছে, একজন দিলে তাদের কিন্তু কোটাটা হয়, কিন্তু জামাত কিন্তু একজনকে মনোনয়ন দেয়নি কিন্তু। তো এখন সব কিছু মিলে কিন্তু আমি মনে করি আরেকটা জিনিস যেটা হয়েছে শুরু থেকে, ইউনূস অন্তর্বর্তী যে সরকার, তারা কিন্তু অগ্রাধিকার
ঠিক করতে পেরেছে আমার মনে হয়নি আর কি। তার সংস্কারের বিষয়ে সংস্কার অবশ্যই প্রয়োজন আছে, যে ফেসিবাদ যাতে আবার ফিরে আসতে পারে, গণতন্ত্র, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এগুলো যাতে প্রতিষ্ঠিত হয়, সেটা মানুষের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এগুলো করতে যে কিছু সংস্কার কমিশনও করেছেন, যেগুলো এখন মনে হয়েছে এটা মানে সময়ক্ষেপণ হয়েছে। যেমন মিডিয়া সংস্কার কমিশন বলেন আপনি, নারী সংস্কার কমিশন বলেন, স্বাস্থ্য সংস্কার বলেন, এগুলো কোনোটাই কি বাস্তবায়ন করতে পেরেছেন? কোনোটাই কি হাত দিতে পেরেছেন? এদিন একটা সেমিনার হলো, সেখানে কামাল আহমেদ যে মিডিয়া সংস্কার একটা প্রস্তাব কার্যকর করতে পারেনি। নারী সংস্কার সরকার, অন্তর্বর্তী সরকার ভয়ে, বিশেষ মহলের ভয়ে, বলা যায় যে বিশেষ উগ্রবাদী মহল, তাদের ভয়ে তারা এটা হাতি দিতে পারছে না। তো সব মিলে যে অবস্থা, সেখানে সরকারের ব্যাপারে আস্থা কিন্তু মানুষের অনেকটা কম, যে কতটুকু করতে পারবে, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার। এটা শুরু থেকে এই ব্যাপারটাতে সরকারের অগ্রাধিকার নির্ধারণ করা উচিত ছিল, কিন্তু সরকার সেটা করেনি। এক্ষেত্রে প্রসঙ্গে আরেকটু বলতে হয়, সরকার এক্ষেত্রে যেটা হয়েছে, সরকারের ভিতরে কেউ অনেকে বলে ডিপ স্টেট ছিল, তারা চাইছে ক্ষমতাকে প্রলম্বিত করা চেয়েছে, তারা বিলম্বিত করতে চেয়েছে, তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। এখন দেখছেন না, নির্বাচন ছাড়া উপায় নেই। এখন এই কথা ঠিক যে প্রফেসর ইউনূস কিন্তু ইলেকশন দিয়ে উনি মানে চলে যেতে চান, এটার দিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কতটুকু উনি করতে পারবেন সেই বিষয়ে কিন্তু সংশয় না, নিশ্চয়ই আলোচনার সুযোগ থাকছে যে নির্বাচন ছাড়া উপায় নেই। সৌরভ ভাই নিশ্চয়ই বিশ্লেষণ করবেন। টনি মাইকেল রয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ, আপনার কাছে একটু সহজভাবে বুঝতে চাই, নির্বাচন যেহেতু একদমই আসন্ন এবং অপতথ্য, ভ্রান্ত তথ্য এগুলো তো ছড়াচ্ছে, আমরা আগে দেখতাম যে সাধারণ মানুষের এগুলোতে খুব সহজেই খুব তাড়াতাড়ি বিভ্রান্ত হয়। এখন সাম্প্রতিক সময় আমি দেখছি যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব বা রাজনীতিবিদ, তারাও বিভ্রান্ত হচ্ছেন, বা তাদেরও এআই ব্যবহার করে এরকম তথ্য ছড়ানো হচ্ছে। এটা তো অনেক শঙ্কার। করণীয় কি হতে পারে খুব অল্প সময়ের মধ্যে? নির্বাচন তো দোরগোড়ায়। না, মানে যে প্রসঙ্গটা বলেছেন, এটার রোগের আলামতটা বলেছেন, বা রোগের এটার প্রতিকার কি, সেটা নিয়ে আসলে কতটুকু বলবার আছে এবং কতটুকু আসলে রাষ্ট্রেরও করবার আছে। আমি যদি শুধু এইটুকু বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং, আমরা যেমন বলি যে যখন 5ই আগস্টের আগে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হলো, ইন্টারনেট বন্ধ কেন, তার মানে হচ্ছে যে এইটা কন্ট্রোল করার মেকানিজম রাষ্ট্রের কাছে আছে, টেকনোলজিক্যালি আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ট্র্যাক করার টেকনোলজিক্যালি আছে। এখন আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি যে এমন একটা সময়ে আমরা রাষ্ট্রের এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যখন গ্লোবালি প্রতি মাসে নতুন এআই আপডেট আসতেছে, এবং আগের থেকে ভালো, আগের থেকে বিশ্বাসযোগ্য, যেটাকে আমরা ডিপ ফেক ভিডিও বলছি। এখন এই ডিপ ফেক ভিডিও খেয়াল করে দেখবেন যে শহরবাসী হয়তো ধরেন 3 কোটি 3.5 কোটি মানুষ, পুরো 8টা বিভাগীয় শহরের যারা মোটামুটি একটু ওই লেভেলের এডুকেশন রাখে, যারা আইডেন্টিফাই করতে পারতেছে যে হয়তো এটা ফেক, কথার কথা। তাও আমি জানি না সংখ্যাটা বেশি বলে ফেলছি কিনা, কিন্তু এরপরে বাকি পুরো বাংলাদেশের যারা মানুষ আছে, যারা এক্সপোজ টু সোশ্যাল মিডিয়া, তাদের পক্ষে কিন্তু এটা আসলে রীতিমতো অসম্ভব। বিশেষ করে গত 1-2 মাসে যেই লেভেলে এআই এর ভিডিও পৌঁছেছে, তাদের মধ্যে কিন্তু অলমোস্ট অসম্ভব এটা আইডেন্টিফাই করা যে কোনটা ট্রুথ আর কোনটা ফলস। এবং এইটা যদি কন্টিনিউ হতে থাকে, এবং যদি আমরা অ্যাজ এ নেশন এবং আমাদের মিনিস্ট্রি অফ হোম এবং আমাদের আইসিটি এবং আমাদের কাউন্টার টেরোরিজম অ্যান্ড এভরিথিং, এই পুরো যেই আমাদের যে রাষ্ট্রর যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে আইসিটির, তারা যদি এই ব্যাপারে খুব স্ট্রিক্ট না হন, পার্টিকুলারলি ইলেকশনকে কেন্দ্র করে, বিকজ এটা কিন্তু সম্ভব। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রে কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রে কিন্তু মেটাকে ওই পলিসি সাইন করে ওইভাবে করেই কাজটা করতে হয়, ওইভাবেই ব্যবসাটা করতে হয়, এটা তার জন্য বিজনেস, ঠিক আছে। কিন্তু আমি মনে করি যেটা সেটা এখন যে জায়গায় যাচ্ছে, তাতে কিন্তু আসলে ভোট পাওয়ার জন্যে বা একটা দলকে প্রমোট করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দলের নিজস্ব, বিশেষ করে মূল ধারার আমরা যদি দেখি, তাদের প্রত্যেকের শতাধিক গ্রুপ আছে যে গ্রুপ এখানে কাজ করছে, প্রতিদিন ভিডিও তৈরি করা হচ্ছে, এবং এখানে আমরা কি করছি, মানে শেমিং অ্যান্ড ডিফেমিং দেখছি। প্রত্যেকটা দলের যারা প্রধান, তাদেরকে আমরা দেখছি যে তাদেরকে নিয়ে ভিডিওগুলো প্রডিউস করা হচ্ছে। এখন এখানে কিন্তু ডিগনিটি এবং প্রাইড, মানে আমাদের বাঙালি হিসেবে এই জায়গাটা অত্যন্ত লজ্জার, যে যেই জেনারেশন এটা করছে, যেই জেনারেশন আমরা যদি বলি একদম জেন জি, তারা এটা লিড করছে, এই জেন জি কিন্তু আন্দোলনের ভাষা হিসেবে নিয়েছে, যেটা আমাদের মানে
কথিত প্রথিত শুদ্ধ ভাষা নয়, যেটাকে আমরা বলি অশুদ্ধ বা গালাগাদ, তারা সেটাকে প্রতিবাদের ভাষা হিসেবে ট্রান্সফর্ম করেছে এবং সেটা একটা ডিবেট ছিল এবং একটা জায়গায় গিয়ে সবাই মনে করেছে যে হ্যাঁ ঘৃণার মতো প্রকাশ করা উচিত। আমরা যদি ওইটাকে একসেপ্ট করে নেই, বাট এখন এই একই জেনারেশন যারা টেকনোলজিক্যালি আপডেটেড, তারা এখন যেটা করছে এই যে শেমিং অ্যান্ড ডিফেমিং এর যে জায়গাটা, এটা কিন্তু ভয়ঙ্কর। কারণ আমরা মনে করি যে যারা রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটা মিনিমাম ডিগনিটি অ্যান্ড প্রাইড, এটা কিন্তু আমাদেরকে রাখতে হবে, ওই শ্রদ্ধাবোধের জায়গাটা কিন্তু। এবং রাজনীতি সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে সরে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে। আমরা যেই ধরনের জায়গা দেখতে পাচ্ছি, যেমন ধরেন এই যে আমাদের অসুস্থ রয়েছেন আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, আমরা ওনার একজন মানুষ অসুস্থ, আমরা ওনার সেইটাকে নিয়েও আমরা কত ফেক ভিডিও দেখতে পাচ্ছি, কত ফেক, উনি হাঁটছেন, উনি এইটা বলছেন, উনি সেটা বলছেন। তারপরে হচ্ছে যে তারেক রহমান দেশে আসবেন, এই চলে আসলেন, উনি প্লেনে উঠেছেন, এই যে আমরা দেখতে পাচ্ছি। এখন সাধারণ মানুষ একটা গ্রামের বা উপশহরের, তার পক্ষে কি আসলে এই বোধ? আবার খেয়াল করেন, যখন উনি সত্যিই আসবেন, ওই সেই রাখালের গল্পের মতো হয়তো অর্ধেক মানুষ বিশ্বাসই করবে না যে উনি আসছেন, কারণ উনি তো আর এসে নিশ্চয়ই স্টেডিয়ামে গিয়ে মাঝ মঞ্চে দাঁড়িয়ে হয়তো তখনই বক্তৃতা দেবেন না। হয়তো গ্রামের একজন কেউকে বলা হলো, সে বলবে, সে ভাবে না 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 ওই যে ভিডিও বানাইছে, শুনছি এগুলো নাকি মিসা ভিডিও, কথার কথা। এখন আমি জাস্ট বলতে চাচ্ছি যে যেই জায়গায় আমরা যাচ্ছি, আমরা এডুকেশন ওয়াইজ আমরা কিন্তু রেডি না অ্যাজ এ মানে অ্যাজ এ কান্ট্রি, 180 মিলিয়ন পপুলেশন, 18 কোটি মানুষের একটা দেশে আমরা কিন্তু রেডি না এই ডিপ ফেক ভিডিওকে এইভাবে ধারণ করতে 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 যাওয়ায়, এভাবে কিন্তু রেডি না। আর যে কারণে যে ভাই বলছিলেন যে শান্তিপূর্ণ নির্বাচন, ধরেন ডিপ ফেক ভিডিওটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে ইলেকশনটাকেও মানে ফেমিং এবং ডিশেমিং এর একটা জায়গায় গেল। যে ধরেন কথার কথা বলা হচ্ছে কোথাও ভোট কেন্দ্রে লোকই আসে নাই, এমন ভিডিও দেওয়া হলো। আবার কোথাও দেওয়া হলো ভোট কেন্দ্রে মারামারি হয়েছে বা গন্ডগোল হয়েছে। এখন আপনি ভাবছেন যে দুপুরের পরে ভোট দিতে যাবেন, দেখলেন যে অলরেডি ভোট কেন্দ্রে আগুন জ্বলতেছে। কথার কথা সোশ্যাল মিডিয়ায় কয়জন মানুষ আছেন সোশ্যাল মিডিয়ায় দেখার পর সাথে সাথে আবার টেলিভিশন অন করে ওটার ভ্যারিফাই করেন? কতজন মানুষের সেই সুযোগ আছে বা সেই বুদ্ধি আছে বা সেই জ্ঞান আছে যে আমি যে দেখলাম। এখন মনে করেন যে শহরে হয়তো এটা দেওয়া খুব সহজ, কিন্তু উপশহরগুলোতে যেখানে তার ভোট কেন্দ্রে যেতে হবে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে, সে যদি শুনতে পায় যে তার ভোট কেন্দ্রে গন্ডগোল হচ্ছে, সে কি বাসা থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে যাবে? তো তাহলে এগুলো তো প্রত্যেকটাই আমি বিশ্বাস করি যে রাষ্ট্রের এখন থেকে পরিকল্পনার অংশ, নির্বাচন কমিশনের এখন থেকে পরিকল্পনার অংশ, গণমাধ্যমের এখন থেকে পরিকল্পনার অংশ, যে আসলে কিভাবে মানুষকে সেই আস্থার জায়গাটায় নিয়ে যাবে। বিভাজনের রাজনীতি যেহেতু প্রকট, মাঠের প্রচার প্রচারণা আমরা দেখছি, প্রার্থীরা যাচ্ছেন, কিন্তু বড় রাজনৈতিক দল, আমি জামাত ইসলামী বাংলাদেশ এবং একই সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপি, শীর্ষ নেতৃত্ব খালেদা জিয়া এই মুহূর্তে, সাবেক প্রধানমন্ত্রী, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। আবার 25 তারিখ তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি দেশে আসবেন, কালকে তিনি বক্তব্য দিয়েছেন, নিজের মুখেই বলেছেন তিনি দেশে আসবেন। খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা, এটি খানিকটা যদি বিশ্লেষণ করতেন, তা কি রাজনীতির এই প্রেক্ষাপটে কোনো ধরনের সুবাতাস বা কোনো সুখকর তথ্য দেয় কি না? কোনটা? এই যে খালেদা জিয়া অসুস্থ এবং একই সঙ্গে তারেক রহমান ফিরছেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু মতভেদও রয়েছে, আমি একটু জানতে চাই যে এই বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন, তিনি যখন ফিরবেন এই রাজনীতিতে কোনো পজিটিভ কোনো কিছু আসছে কিনা? না, এটা সম্পূর্ণ তো যে নতুন, যে তিনি দলের নতুনভাবে নেতৃত্ব দিচ্ছেন তা নয়। দলের দিক থেকে তিনি তো 2018 সাল থেকেই নেতৃত্ব দিয়েছেন। এর আগে 2001-এর নির্বাচনে যে বিএনপির কি বলে ভূমিধস বিজয়, তার পিছনেও তার অবদান ছিল। এক ধরনের সাংগঠনিক শৃঙ্খলা, সাংগঠনিক কর্তৃত্ব, নেতৃত্ব, এই অভিজ্ঞতা কিন্তু তারেক রহমান দেখিয়েছেন, বা এই অভিজ্ঞতা আমরা দেখছি, সেটি কিন্তু এই ধারাবাহিকভাবে তিনি বিরতি দিয়েছেন, দলের সঙ্গে যোগাযোগ রাখেনি, এটা কিন্তু কখনো হয়নি। হ্যাঁ, সশরীরে আসবেন। এবং তিনি কিন্তু একটা কথা বলছিলেন, যখন তার আসা না আসা নিয়ে বেশ বিতর্ক হয়েছিল, যে তিনি বলছিলেন যে দেশে আসার বিষয়টি আমার একক নিয়ন্ত্রণাধীন নয়, হ্যাঁ, এবং অবারিত নয়।
অবারিত অবারিত নয়। অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে এর একটি বিষয় আছে যে নিরাপত্তা ঝুঁকি, এবং দলের পক্ষ থেকেও তার নিরাপত্তা বিশেষ ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। সরকারও বলেছে একটা নিরাপত্তার বিষয়। আরেকটি নতুন বাস্তবতা যে এতদিন তিনি কিন্তু একপাক্ষিক নেতাকর্মীদের সাথে সংযোগ করেছেন, নির্দেশনা দিয়েছেন, দল পরিচালনা করেছেন। এখন কিন্তু তাকে মুখোমুখি বসে এই কাজটা করতে হবে। আর নির্বাচন যেহেতু সামনে, সুতরাং সাংগঠনিক কাজের চেয়েও বেশি জরুরি হবে, বেশি দরকার হবে নির্বাচনী প্রচার। এখন প্রচারের ক্ষেত্রে তখন আবার নিরাপত্তার বিষয়টিও আসে, কারণ জনসভায় কে কোন দলের কোন মতের লোক ঢুকবে এটা তো বলে দেওয়া যায় না, আর এটা নির্ধারণ করাও ঠিক সম্ভব না। সেক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র যে তার সতর্কতা অনেক বাড়াতে হবে প্রয়োজনে, কারণ রাষ্ট্র তো শুধু বহিরাঙ্গে আমরা যেসব দেখি আদেশ নির্দেশ এর উপর চলে না, তার একটা গোপন, তার একটা কী বলে নেপথ্যেও একটা কর্মকাণ্ড থাকে, একটা গোয়েন্দা বিভাগ আছে, সেই বিভাগের কার্যক্রম আছে, তার গতি যেটি সব মানুষেরই, বিশেষ করে রাজনীতিতে যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের গতিবিধি লক্ষ্য করেন, কারো উপর ঝুঁকি আছে কিনা সেটা দেখার। এখন সরকারের পক্ষ থেকে ঝুঁকিটা কমাতে হবে, মানে তারেক রহমানের উপর যদি ঝুঁকি থাকে সেটি, আর দলে তার যে নেতৃত্ব কর্তৃত্ব আছে সেটা সুরক্ষিত করতে হবে, সেটা আরও মজবুত করতে হবে। এ কারণে বিএনপি বা আওয়ামী লীগ তখন মাঠে নাই। এ ধরনের বড় দলগুলোর কিন্তু সাংগঠনিক সমস্যাটা প্রকট, শৃঙ্খলা রক্ষা। অর্থাৎ দল একটা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটা সবাই মানবে। আমরা তো দেখেছি যে এই প্রাথমিক যে তালিকা করেছেন সেই তালিকায় অনেকেই মনোপুত হয়নি, অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে, অবরোধ হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার নারায়ণগঞ্জের সর্বশেষ যে খবর, নারায়ণগঞ্জের একজন প্রার্থী, মানে মনোনীত প্রার্থী, তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। এটি কিন্তু আমি মনে করি বিএনপির জন্য একটা কৌশলগত পিছু হটা, কৌশলগত একটা সেটব্যাক বলি যদি, বা মানে একটা মানে কাঙ্ক্ষিত নয় এরকম একটি কাজই হয়েছে। যে কারণ দল তো অনেক চিন্তাভাবনা করে কিন্তু দেয়, বিএনপির মতো দল যে ওইখানে হয়তো প্রত্যাশী ছিল আরও 5 জন, তার মধ্য থেকে যাকে বাছাই করছে তিনি আজকে নিরাপত্তার জন্যে এখন, এবং সংবাদ মাধ্যমে বোধহয় আমরা এটাও দেখলাম যে ওই এলাকার কোনো কর্মী তাকে চ্যালেঞ্জ করেছিলেন বা বিক্ষোভ হয়েছিল। তো সুতরাং এরকম আরও কোথায় কোথায় আছে। তো তারেক রহমান এসেই একেবারে গোছানো দল পাবেন, সব কিছু ঠিকঠাক আছে, তিনি বললে সবাই তার মানে মাঠে নেমে পড়বে। হ্যাঁ, নেমে পড়বে, কারণ নির্বাচনে তো দলকে জয়ী করতে চাইবে, কিন্তু এই সমস্যাগুলো তাকে দেখতে হবে। আবার আবার এই ধরনের দলের যেটা সমস্যা হয় যে একক নেতৃত্বে তো দল চলে, সুতরাং অন্যেরা ভাবে যে আমার তো দায়িত্ব নেই। সেটা স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের নেতারা বলবেন যে দল যিনি চালান তার দায়িত্ব হচ্ছে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার, সঠিক মনোনয়ন, যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে নিয়ে পদায়নের দায়িত্ব তার, প্রার্থী তালিকা সঠিক হবে কিনা সেই দায়িত্ব তার। সুতরাং তার আসার যে গুরুভার, যে তিনি সরাসরি এসে যে গুরুভার মুখোমুখি হবেন, সেটা কিভাবে সেই দায়িত্ব পালন করেন, এটি একটি বড় চ্যালেঞ্জ তার। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন, এই দলকে জয়ী করা। হ্যাঁ, এটা ঠিক যে আওয়ামী লীগ মাঠে নেই, জামাত ইসলামী এবং তার যে অনুসারী এই দলগুলো বা অনুসারী বা সহযাত্রী দলগুলোই তাই প্রধান চ্যালেঞ্জ হবে বিএনপির। সেখানেও আমরা তো দেখলাম যে 4টি ছাত্র সংসদ নির্বাচনে সেখানে কিন্তু জামাত সমর্থক যে ছাত্র সংগঠন তারাই জয়ী হয়েছে। আর এটাও বিএনপির প্রতি একটা বার্তা, তাহলে তরুণদের
দলের প্রতি তরুণদের আস্থার ঘাটতি আছে। কেন সেই আস্থার ঘাটতি? বিএনপি তো 16-17 বছর ধরে আন্দোলন করেছে এবং বলেছেন যে তারা তরুণরাই আন্দোলনের একটা বড় শক্তি, কিন্তু আমরা সেটা কিন্তু ফলাফলে দেখলাম না। তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে তারেক রহমানের জন্যে। তিনি দেশে আসবেন, আমরা স্বাগত জানাই, কিন্তু এই রাজনৈতিক চ্যালেঞ্জগুলো তাকে মোকাবেলা করতে হবে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই। কারণ আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন খুব দোরগোড়ায়, ওসমান হাদির ঘটনা ঘটলো, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপার এবং মাঠ প্রশাসন যারা এই নির্বাচনগুলো পরিচালনা করবে, পুলিশ প্রশাসন থেকে একদম উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যন্ত ব্যাপক রদবদল করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অনেকটাই, আমি সচিবালয়ে অনেক উপদেষ্টাকে বলতে শুনেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা তো প্রায় প্রত্যেক দিনই বলেছেন যে লটারির মাধ্যমে একটা হাস্যকর পদ্ধতিতে এই রদবদলগুলো করা হয়েছে। তিনি নিজেও বলছেন যে এটি এই সরকারের যে কি বলবো খুঁজে বের করা পদ্ধতি সেটি। এমন বাস্তবতায় দেশের এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দৃশ্যমান, সেটি ওভারকাম করে নির্বাচন করাটা কতটা চ্যালেঞ্জের? অবশ্যই চ্যালেঞ্জের, শুধু চ্যালেঞ্জ না, যে চ্যালেঞ্জের থেকে যদি অন্য কোনো শব্দ থাকে সেটাই সরকারের সামনে সেই বিষয়টা রয়ে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওসমান হাদির যে মূল অভিযুক্ত যে ব্যক্তি, হ্যাঁ, সে কিন্তু পত্রপত্রিকা মিডিয়ার খবর বেরিয়েছে যে সে সীমান্ত পাড়ি দিয়ে চলে গেছে, কিন্তু সরকার এখনো সেটা স্বীকার করছে না। কিন্তু যাদেরকে ধরা হচ্ছে, মোটর সাইকেলের যে বিক্রেতা তাকে ধরা হচ্ছে, তার বাবাকে ধরা হচ্ছে, তার স্ত্রীকে ধরা হচ্ছে, তার বান্ধবীকে ধরা হচ্ছে, বোনকে ধরা হচ্ছে, কিন্তু মূল আসামি যে সে কিন্তু ধরাছোঁয়ার বাইরে এখন পর্যন্ত। ঘটনা ঘটেছে কবে, আর এখন পর্যন্ত সে ধরাছোঁয়ার বাইরে, এই একটা বিষয় গেল। আর এই যে বিএনপির প্রার্থী যে বিষয়টা, এখন উনি কি ওনার দলের থেকে না কোন দিক থেকে যায় না, কিন্তু উনি তো নিরাপত্তার কথা বলে সরে দাঁড়িয়েছেন। এটা কিন্তু একটা মানে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই খোদ রাজধানীর বুকে একজন সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়া মানে কি, উনি এক ধরনের জীবন মৃত্যুর একদম সংকটাপন্ন অবস্থা। এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থী এবং প্রার্থী এসে উনি ওই 24-এর যে আন্দোলন, গণঅভ্যুত্থান, সেই আন্দোলনে উনি একজন বড় ধরনের ভূমিকা রেখেছেন। এটি একটা ঘটনা। আর আইন শৃঙ্খলা যদি বলেন যে এটা বলেন যে লটারি পদ্ধতিতে, এটা তো একটা হাস্যস্কর বিষয়। কারণ আপনার আপনার লটারি দিলেন যে কুড়িগ্রাম যে মানে নীলফামারীর জন্য বা রংপুরের জন্য যে উপযুক্ত ডিসি বা এসপি, তাকে কি আপনার চিটাগাংয়ের জন্য সেটা কি প্রযোজ্য হবে? সেটা তো প্রযোজ্য হবে না, তাই না? এই বিষয়গুলো আছে। আর দলের ভিতরে যেটা হচ্ছে যে প্রশাসনের যে অভিযোগটা প্রথম থেকে ছিল যে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু অন্তর্বর্তী সরকার, সেখানে প্রধান দুই দল বিএনপি এবং জামাত ইসলাম, মনা যারা, হ্যাঁ, আমলাতন্ত্র তো এক ধরনের দলের ইয়েতে পরিণত হয়েছে। বিশেষ করে গত 15 বছর আগেও ছিল, কিন্তু 15 বছর একেবারে একটা দলীয়ভাবে এটাকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমাদের লোক তাদের লোক এভাবে হয়ে গেছে প্রশাসন, এখন হয়ে গেছে। যখন যে আসে ক্ষমতায় সে তাকে সেভাবে তৈরি করে, যেহেতু টানা 15 বছর ছিল সেই হিসেবে তারা এটাকে একেবারেই মানে কর্তৃত্বটা প্রতিষ্ঠিত করছে। এখন সেখানে নিরপেক্ষতা কতটুকু হবে এক বিষয়। আর পুলিশ যেটা ছিল প্রথম দিকে, এটাও ঠিক যে পুলিশকে যেভাবে যে আন্দোলন যেভাবে হয়েছিল, পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, থানা লুট হয়েছে, ফাঁড়ি লুট হয়েছে, সেটা থেকে ফিরে আসাটা খুব কঠিন ছিল। কিন্তু ফিরে আসার পরেও যে সময়টা গেল, এখন তো প্রায় আপনার 14-15 মাস চলছে, এই সময়ের ভিতরে কিন্তু উচিত ছিল বা প্রয়োজন ছিল আইন শৃঙ্খলা পূর্ণ কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, কিন্তু সেটা করতে পারেনি সরকার। কারণ সরকারের ভিতরে নির্বাচন নিয়ে কিন্তু একটা মানে দোদুল্যমানতা, মানে কি, মানে যেটা ঘোষণা করা হয়েছিল ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন হবে, সেটা খুব ওয়াইজ হতো, খুব ভালো হতো যে নির্বাচনটা নভেম্বর বা ডিসেম্বরের ভিতরে সেইভাবে যদি একটা মানে পরিকল্পনা করা হতো, সেইভাবে যদি একটা রোড ম্যাপ করা হতো যে আমরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা শেষ করে ফেলবো, তাহলে সরকার সে অগ্রাধিকার থাকতো। সরকার সেটা করেননি। সরকারের ভিতর ডিপ স্টেট সক্রিয় ছিল, দেশের বাইরে থেকে অনেক উস্কানি ছিল যে নির্বাচন আরও পরে হোক, সেটা করতে যায় সরকার। এখন এমন বাস্তবতার মুখোমুখি হয়েছে যে প্রধান উপদেষ্টা উৎসবমুখ নির্বাচনের কথা বলছেন, সেরা নির্বাচনের কথা বলছেন, কিন্তু তারপরেও কিন্তু জনমনের শঙ্কা রয়েই গেছে। আরেকটি বিষয় একটু আপনার ছোট কমেন্ট জানতে চাই। গত পরশুদিন সিইসি মাননীয় প্রধান নির্বাচন কমিশন তিনি বলেছেন যে এইরকম খুন খারাপি অবস্থা নির্বাচনের আগে টুকটাক হয়ে থাকে, এমন একটি মন্তব্যও তিনি করেছেন। তিনিই তো নির্বাচনটা পরিচালনা করবেন, তিনি অনেকটা কনফিডেন্স দেখাচ্ছেন এই পরিস্থিতির মধ্যেও। এটি
এটি কি কিভাবে এই মন্তব্যটা আসলে মানে খুব মানে একেবারেই আমার কাছে মনে হয়েছে যে উনি একটা উদাহরণ দিয়েছেন, সাবেক যে- অর্থমন্ত্রীর উদাহরণ দিয়েছেন। তারপর আহসানুল্লাহ মাস্টারের গাজীপুর তার উদাহরণ দিয়েছেন, কিন্তু আপনি উদাহরণকে কেন টেনে আনবেন? আপনি তো নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে কিন্তু তফসিল ঘোষণার যাত্রা শুরু হয়েছে, সেখানে কিন্তু চালকের আসনে, প্রধান চালকের আসনে সিএসি এবং তার কমিশন কো পাইলট হিসাবে আছে। এখন নির্বাচন ট্রেনে নিয়ে যাবেন, এখন ঢাকার বুকে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেটাকে যদি বলেন বিচ্ছিন্ন ঘটনা, তাহলে তো যারা এই সন্ত্রাস সৃষ্টি করতে চায়, যারা গুপ্ত হত্যা করতে চায়, যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, আন্ডারওয়ার্ল্ড, তারা তো আরও উৎসাহিত হবে। এই জন্য এই মন্তব্যটা আমার মনে হয় খুব একেবারেই মানে অপ্রাসঙ্গিক হয়েছে এবং গ্রহণযোগ্য হয়নি এই মন্তব্যটা। ওনার তো বরং উচিত ছিল যে এই ক্ষেত্রে শক্ত একটা মন্তব্য করা, যেটাকে যে কোনোভাবে এগুলো রোধ করতে হবে, সেটা উনি করেননি। তো সব মিলিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা অনিশ্চয়তা সবাই প্রত্যাশা করে, কিন্তু রয়েই গেছে, কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু রয়েই গেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা। এবং জানি না কেন উনি এই যে ক্যাবিনেট যেটা করা হয়েছিল এতদিনে, আইন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে, অনেক উপদেষ্টার ব্যাপারে রয়েছে, কিন্তু এটা তো সবচেয়ে ভাইটাল, ইলেকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলার ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো অনেক বলার পরেও, অনেক অভিযোগ ওঠার পরেও কিন্তু এই ক্ষেত্রে কোনো রদবদল করা হয়নি। কেন উনি করেননি এটা, সেটা উনিই বলতে পারবেন। এখন পর্যন্ত কৃষির যদি- মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু ওনাকে দিয়ে রাখা হয়েছে একই সাথে। একই সঙ্গে এবং একই সঙ্গে এই নিরাপত্তা জনিত যে ব্যাপারগুলো, এগুলো যত দিন যাবে তত তো আরো আমি একটু বলতে চাই, যেমন তারেক রহমানের প্রসঙ্গে আপনি বললেন, সবাই তো এই বিষয়ে আমি আর বিস্তারিত কিছু বলবো না, শুধু একটু বলবো যে তারেক রহমান ধরেন লন্ডনে নির্বাসিত জীবনে উনি এক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা কিন্তু উনি চলেছেন, কিন্তু করেছেন, সেক্ষেত্রে কিন্তু উনি উত্তীর্ণ হয়েছেন, দলের ঐক্য কিন্তু ধরে রেখেছেন। 24 সালে কিন্তু দল ভাঙার জন্য সরকার এবং সরকারি গোয়েন্দা সংস্থা চেষ্টা করতে পারেনি, কিন্তু এখন যে ফিরে আসছেন ওনাকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে, তার ভিতরে কিন্তু উনি নিজেও, ওনার দলও কিন্তু ওনার নিরাপত্তা নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে আছে, যার জন্য তারা বিশেষ নিরাপত্তা, সংবাদপত্রে দেখেছি যে বুলেট প্রুফ গাড়ি কেনা স্বরাষ্ট্র হয়েছে। উপদেষ্টা বারবারই বলছেন যে তিনি যে মানের সেই মানেরই নিরাপত্তা হয়তো তিনি পাবেন। এই বিষয়টা কিন্তু ঝুঁকি রয়েই গেছে। টনি মাইকেল, আপনার কাছে আসতে চাই, আবার একটু করছি, ভ্রান্ত তথ্য নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন। আপনি বলছিলেন আপনার আলোচনায় এই যে ভ্রান্ত তথ্য বা অপতথ্য, এগুলো তো বিস্তার ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমি যদি ভুল না করি ইউটিউব, ফেসবুক, টুইটার বা যেগুলো ব্যবহার করে, ইনস্টাগ্রাম, সেক্ষেত্রে এই সকল টেক জায়ান্ট যারা রয়েছে, যে কোম্পানিগুলো, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ানোর কোনো উপায় রয়েছে কিনা, এক কূটনৈতিক তৎপরতা সরকারের পক্ষ থেকে আপনি দেখেছেন কিনা, যেহেতু হাতে খুব সময় কম রয়েছে, বা জবাবদিহিতার আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? রাইট, আমার মনে হয় যে মানে যে কোনো যোগাযোগের মানুষ সে আজকে পৃথিবীতে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি এটা নিয়েই কথা বলবে, যে এটা 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 বলার জন্য আমি এখন যে স্টেটমেন্ট করবো, এটা বলার জন্য অনেক জ্ঞান রাখবার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি আমাদের যে তথ্য উপদেষ্টা বা তথ্য মন্ত্রণালয়, তার অন্যতম প্রধান দায়িত্ব তো আসলে বেসিক্যালি তথ্যকে অবজার্ভ করা এবং তথ্যের প্রবাহকে নজর রাখা, এবং সেখানে আমরা স্বচ্ছতা জবাবদিহিতাও যেমন দেখতে চাই, আবার তেমনভাবে আমরা যাতে গুজব, মিথ্যা তথ্য, ভুল তথ্য, মিসলিডিং এগুলো যাতে না থাকে, অর্থাৎ সেই স্বচ্ছতার জায়গাটাও করতে চাই। এখন পৃথিবীতে গণতন্ত্র যেমন বিনামূল্যে আসে না, রক্ত ছাড়া আসে না, তেমন ডেমোক্রেসি মানে গভর্নেন্স বলি, তারপর ট্রান্সপারেন্সি বলি, এগুলোও কিন্তু পারচেস করতে হয় আজকের পৃথিবীতে, এমনিতে আসে না। এটা সুন্দর কোনো মধুবাক্য বা প্রবাদ প্রবচন দিয়ে এগুলোকে এখন কিনতে হয় বা কিনতে হবে বা নেগোশিয়েট করতে হয়। এখন দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ ভারতের পরে একটা অন্যতম সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রাষ্ট্র, এবং আমাদের কনজিউমার বেশি, আমাদের ভেতরে এইটার উপরে বেস করে, এইটার যে সোশ্যাল মিডিয়ার উপর বেস করে যে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, সেটার ব্যাপকতা অনেক বড়। সব কিছুকে বিচার বিবেচনায় রেখে আমরা যদি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেই, যে আমরা কেন ডিপ ফেক ভিডিও, কেন ডিপ ফেক ছবি কেন আমরা সোশ্যাল মিডিয়াতে প্রোটেক্ট করতে পারবো না? এটা তো নেগোসিয়েশন বিটুইন কান্ট্রি অ্যান্ড সোশ্যাল মিডিয়া ওনার মাল্টিন্যাশনালস যারা আছে তাদের সাথে, যে হ্যাঁ আমার কান্ট্রিতে যদি তোমাকে বিজনেস করতে হয়, কারণ তুমিও তো বছরে একটা বড় অ্যামাউন্টের টাকা, $1 মিলিয়ন তুমি এখান থেকে রেভিনিউ প্রডিউস করো, কাজেই ওই $1 মিলিয়ন আমি তোমাকে আমার রেভিনিউ বাজেট থেকে দেবো, বাট তোমাকে এনশিওর করতে হবে যে কোনো ডিপ ফেক ভিডিও পোস্ট করার 30 সেকেন্ডের মধ্যে এটা অমিট হয়ে যাবে। এখন রাষ্ট্র কেন এটা করবে? রাষ্ট্র নিজে কি নিরপেক্ষতার জায়গাতে কি সুরক্ষা ঠিক আছে কিনা, তার পার্সপেক্টিভ কি?
আমরা তো সেই পার্সপেক্টিভ নিয়ে সবাই এতক্ষণ কথা বলতেছে যে ওনার এই যে স্টেটমেন্ট, প্রত্যেকটা উপদেষ্টার যত স্টেটমেন্ট গত 1 বছরে আমরা দেখেছি, এখানে একটা জিনিস খুব ক্লিয়ার যে তারা সত্যিকার অর্থে যা বলেন তা মিন করেন কিনা, যা মিন করেন বা যা সেটা বলতে চান কিনা। কাজে আমি যদি বলি আজকে যে একটা আপনি আজকে হিন্দি গান, একটা ইংরেজি গান, অরিজিনাল গান আপনি আজকে ফেসবুকে পোস্ট করুন, আপনি পড়তে পারবেন না, আপনার কপিরাইট অ্যাক্টের কারণে আপনার ওই গান বা ওই ভিডিও দেখা যাবে না, বন্ধ হয়ে যায়। তাহলে সেটা যদি বন্ধ করা সম্ভব হয়, তাহলে কেন আপনি ডিপফেক ভিডিও বন্ধ করতে পারবেন অন্তত 3 মাস, অন্তত 6 মাস? আপনি 6 মাসের জন্য আপনি কথা বলেন এবং বলেন যে 6 মাস আমার এই ইলেকশন না হওয়া পর্যন্ত যত ভিডিও আছে বা এটা দিয়ে তুমি যত রেভিনিউ জেনারেট করতে অ্যাজ এ কোম্পানি, আমি তোমাকে আমার রেভিনিউ বাজেট থেকে টাকা দিব। কিন্তু আমার বাংলাদেশে আমি ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি কোনো ডিপফেক পিকচার, কোনো ডিপফেক ভিডিও আমি করতে দিব না। অ্যান্ড দ্যাট ইজ মাই পলিসি। আদারওয়াইজ আমি সিকিউরিটি অ্যাসপেক্টে আমি ফর 2 মান্থস এটা বন্ধ রাখবো সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি করতে দিব না। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে যারা এই জাতীয় বিষয়গুলোকে নিয়ন্ত্রণের জন্য, হ্যাঁ এখন আপনি পার্সপেক্টিভ বলতে পারেন, আমি এই কথা বললে কালকে এই রাষ্ট্র সত্যি এই কাজ করলে পরশুদিন রাস্তায় দেখবেন বন্ধ হয়ে গেছে, লোকজন দাঁড়ায় বলবে আমাদের অধিকার, আমাদের ভিডিও বানানোর অধিকার, আমাদের মার্কেটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি জুস বিক্রি করি এআই দিয়ে, ভিডিও বানাই, এখন আমার এই জুসের ভিডিও তো দেখাইতে পারতেছি না। দেয়ার উইল বি লট অফ টপিক, বাট আমার কথা হচ্ছে 2 দিন আগেও এআই ছিল না, তখন তো তুমি সেই জুস বিক্রি করছো। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটাতে আমাদেরকে যেতে পারতে হবে, ওই কঠিনতম জায়গাটাতে যেতে পারতে হবে, কারণ আজকের পৃথিবীতে কোনো কিছু ফ্রি না। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। কেউ যদি বলে স্বচ্ছতা ফ্রি দেওয়া হবে, কেউ যদি বলা হয় জবাবদিহিতা ফ্রি দেওয়া হবে, কেউ যদি বলে যে হ্যাঁ আমি এইগুলো ফ্রি দিতে পারবো, ডেমোক্রেসি কোনোদিন কোনো রাষ্ট্রেতে পৃথিবীতে ফ্রি আসে নাই। নিশ্চয়ই। আমার আগ্রহের জায়গা থেকে আপনার কাছে টনি মাইকেল আবারও একটা প্রশ্ন ছুটতে চাই, যদি আপনি সহজভাবে বলেন। আমরা যে পরিস্থিতিতে রয়েছি আপনার কাছ থেকে জানবার পর, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড যে তথ্য বিভ্রান্তি, এগুলো শনাক্তের সাধারণ মানুষ হিসেবে কোনো সহজ উপায় কি আছে আমাদের কাছে? হ্যাঁ অবশ্যই। এখন এটা আমি খুব গাইডলাইন ধরে ধরে বলতে পারলে ভালো হতো, কিন্তু টপ অফ দ্য মাইন্ড থেকে বলতে, মানে সাধারণ মানুষ যাচাই বাছাই একদম সাদা চোখে, রাইট। যেমন একটা সার্টেন লেভেলে আমরা দেখতাম যে হাত পা ঠিকঠাক থাকতো না, ওই প্রবলেম এখন হয়ে গেছে, পার হয়ে গেছে। মানে একটা জিনিস দেখবেন খেয়াল করে, সেটা হচ্ছে যে খুব বেশি চকচকে ভিডিও এটা। আচ্ছা, নর্মালি আমাদের যে কোনো একটা ভিডিও শুট করতে, এই যে আমরা এখানে আজকে বসে আছি, আমাদের সবার চেহারা দেখাতে এখানে অনেক আলো জ্বালতে হয়েছে, কাজেই তারপরেও কিন্তু আমাদের শ্যাডো আছে। এআই এর ভিডিওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সবকিছু খুব বেশি চকচকে থাকে, টু পারফেক্ট। যেটা টু পারফেক্ট প্রথম চিন্তাতেই ভাবতে হবে যে এটা এআই প্রডিউস, এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে কোনো নয়েজ থাকবে না, দেখবেন কোনো অ্যাম্বিয়েন্ট নয়েজ টয়েজ খুব কম, খুব ক্লিয়ার কথাবার্তা। আরেকটা হচ্ছে যে যান্ত্রিক শব্দ এবং যান্ত্রিক যেই আপনার কি বলবো ভয়েস ওভার, সেইটা একটা, এগুলোর জন্য একটু কান তৈরি হতে হয়, বাট সেটা দেখতে দেখতে একসময় অভ্যস্ত হয়ে যায় মানুষ। দেখা যাবে যে খুব বেশি পারফেক্ট ভিডিও এবং অ্যাবনর্মাল কিছু ভিডিও তো আছে। যেমন ধরেন আমরা একটা মাঝখানে ভিডিও দেখেছি যে একটা শিশুকে জিজ্ঞেস করতেছে জামাত কি করবে, বিএনপি কি করবে, শিশু উত্তর দিচ্ছে, ওটা দেখলে বোঝা যায়। কিন্তু এখন যে জায়গায় যাচ্ছে আস্তে আস্তে, যেমন ধরেন আগুন লেগে গেছে বা কোথাও গন্ডগোল হচ্ছে বা কোথাও মারামারি হয়েছে, আমরা এখন আমাদের ওই ফুটেজগুলোকেও এআইতে প্রডিউস করার চেষ্টা করছি। কাজে ওই জায়গাগুলোতে আসলে এখন একটু ভালো করে খেয়াল করতে হবে যে এটা শব্দ, তারপরে হচ্ছে এটা ঠোঁট মিলছে কিনা, একটু তাকিয়ে দেখা, একবারের জায়গায় 5 বার দেখা যে এই যে কথা বলা হচ্ছে ঠোঁট মিলছে কিনা। আসলে তারেক রহমান বলছেন এটাকে আসলেই ঠোঁট মিলেছে ওনার কথার সাথে, বা এটা, বা মাঝে মাঝে একটু চেক করা টেলিভিশনে, যে একটা নিউজ দেখলাম সাথে সাথে আমি টেলিভিশনে দেখি, কারণ আমাদের টেলিভিশনে এখন মোটামুটি 15-20 মিনিট আধা ঘন্টার মধ্যে যদি কোনো বড় ঘটনা ঘটে দেশে, ওটা মোটামুটি নিউজে চলে আসে। কাজে এইগুলো আমার মনে হয় ইনিশিয়ালি আমরা যদি প্র্যাকটিস করতে পারি, এটা একটা। আর আরেকটা হলো যে আরেকটা ইন্টারেস্টিং কাজ হতে পারে, আমি নিজের ক্ষেত্রে করি, ফেক ভিডিওগুলোকে রিপোর্ট করে দিয়ে, যারা একটু এডুকেটেড আমি তাদের জন্য বলছি যে ফেক ভিডিওগুলোকে রিপোর্ট করে দেওয়া এবং নট ইন্টারেস্টেড দেওয়া, যে আমি এগুলো দেখতে চাই না, আর কখনো তার টাইমলাইনেই আসবে না। তো এরকম আপনি 10 বার করলে এআই মানে ফেসবুক আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবে যে আপনি আসলে ইন্টারেস্টেড না এই ব্যাপারে, ফলে আপনি কম দেখবেন, আপনার সামনে কম আসবে। নিশ্চয়ই টনি মাইকেল, অসংখ্য ধন্যবাদ এই সহজভাবে বুঝিয়ে বলার জন্য। সোহরাব হাসান, আপনার কাছে আমরা শেষ মুহূর্তে রয়েছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের 2 দেশের সম্পর্কই গত 16 মাসে আপনি এক ধরনের টানাপোড়েনের মধ্যে আপনারা বিশ্লেষণ করতে পারবেন, টানাপোড়েনের মধ্যে রয়েছে। আজকে
মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদের এই নির্বাচন ঘিরে পাশের দেশ, প্রতিবেশী দেশ নানা রকম নসিহত করছে, এটি বাংলাদেশ প্রত্যাশা করে না, অগ্রহণযোগ্য বলেছে। আজকে আমাদের দিল্লিতে যিনি কাজ করছেন হাইকমিশনার, তাকেও তলব করা হয়েছে। আমরা কয়েকদিন আগে প্রণয় কুমার ভার্মাকে তলব করেছি। এক ধরনের টেনশনস রয়েছে। ভিসা সেন্টার আজকে সাময়িকভাবে তারা বন্ধ করেছে। আমাদের আবার যারা জুলাই যোদ্ধা তারা মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন করছে নির্বাচনের আগে, এবং ভারত অবস্থান জানিয়েছে যে এই সরকারের সঙ্গে না, নির্বাচিত সরকারের সঙ্গে তারা সম্পর্ক এগিয়ে নিতে চায়। আবার আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতেরকে পাশে রেখেই আমরা সম্পর্ক আগাতে চাই। আসলে এই টেনশন বা আন্তর্জাতিক যে কূটনীতির চাপ নির্বাচন ঘিরে, সেটি ক্রমে প্রকট হচ্ছে কিনা? ক্রমে প্রকট হওয়ার বিষয়টা বোধহয় খুব সত্য নয়, বা চাপ তো যদি বলেন 24-এ শেখ হাসিনার সরকার যে নির্বাচন করেছে তখন যে আন্তর্জাতিক চাপ ছিল নির্বাচনটা এভাবে না করার, তার চেয়ে কি বেশি? তা নয়। একটা হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্ব তাদের মতো করে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু অবস্থান না নিলেও মতামত দেয়। এখন অবস্থান নেবে কিনা সেটা কিন্তু খুব সব ক্ষেত্রে নেয় না, এবং সব দেশ একভাবে নেয় না। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অনেক নমনীয় সব ব্যাপারই। এখানে গণতন্ত্র তাদের উদ্ধার করতে হবে এটা নয়, তবে তারা পরামর্শ দেয়। হ্যাঁ, যুক্তরাষ্ট্র অনেক দেশে গণতন্ত্র উদ্ধার করতে যে বরং তাদেরকে কিন্তু নাকানি চুবানি খেতে হয়েছে, সেটি একটি। আর ভারত প্রতিবেশী দেশ, আমরা ভারতের প্রতিবেশী, ভারত আমাদের প্রতিবেশী কিন্তু বদলানো যায় না। সুতরাং এটি আমার মনে হয় যে ভারতকেও মনে রাখতে হবে। বাংলাদেশের যারা রাজনীতি করেন, যারা বিভিন্ন ক্ষেত্রেই, সবাইকে মনে রাখতে হবে সরকারকে। আর সরকার কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সাথে একটা কর্মসম্পর্ক রাখার অনেক পদক্ষেপ নিয়েছে, অনেক চেষ্টা করেছে। প্রধান উপদেষ্টার ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, এবং তারা যেসব সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে খুব যে আপত্তি জানিয়েছে তা নয়। তারা বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের মাটি ব্যবহার করে যাতে সেটা না হয়। দুই দেশের মধ্যে আমার মনে হয় যে আলোচনাটা হলে, মানে সেটা যে কোনো এক পররাষ্ট্র সচিব পর্যায়ের একটা আলোচনা হয়েছে, এরপর কিন্তু আলোচনা এগোয়নি। তারপর হলো যে আবার কিছু উস্কানিও থাকে বক্তৃতা বিবৃতিতে একে অপরের বিরুদ্ধে। ভারতে আপনি দেখবেন যে ভারতের কোনো সংবাদ মাধ্যম দেখলে মনে হচ্ছে বাংলাদেশে যুদ্ধ চলছে, হ্যাঁ, গৃহযুদ্ধ চলছে এরকম। আবার এখানকারও কোনো রাজনৈতিক দল, সেটা আবেগে হোক, যে কোনো কারণে হোক, যদি এমন বলে থাকে যে ভারত দ্বারা আক্রান্ত হলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব, বা ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, এগুলো আমার মনে হয় দায়িত্বশীল বক্তব্য নয়। কারণ তাতে সেখানে কি স্বাধীনতা যুদ্ধ চলছে? ভারতের কোনো গোষ্ঠী তো বলে না এটা যে সেই যুদ্ধে আমরা সমর্থন করেছি। আবার বাংলাদেশের এই যে পরিবর্তনটা, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটা যদি ভারত শুরু থেকে মেনে নিত তাহলে কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্কটা উন্নয়নের সহজ হতো। এখন বলছে যে নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করবে, সম্পর্ক উন্নয়ন করবে। তো নির্বাচিত সরকার আসতে তো আরও 2 মাস বাকি, নির্বাচন হবে। এখন কি অচল অবস্থা চলবে? সেটা চলা উচিত না। তারা নিরাপত্তা বা যে কোনো কারণেই সাময়িক ভিসা কেন্দ্র বন্ধ রেখেছে। আমরা আশা করতে চাই এটা সাময়িকই, কারণ এমনিই তো সাধারণ দর্শনার্থী বা পর্যটন ভিসা, যেটা ভারতে বাংলাদেশ ছিল দ্বিতীয় বৃহত্তম দর্শক বাংলাদেশ থেকে যেতেন পর্যটক, আর সে পর্যটন ভিসা বন্ধ। একমাত্র মেডিকেল ভিসা আছে, এবং মেডিকেল ভিসা কিন্তু অনেক দেশেই এটা মানবিক দৃষ্টিতে দেখা হয়। অর্থাৎ সেটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এক ধরনের যে ভারত তাহলে কঠোর অবস্থান নিতে যাচ্ছে, এবং ভারত কঠোর অবস্থান নিতে এখানে জনমতটা যে কোনো দেশের এটি কিন্তু দায়িত্ব। ওইখানে কোন সরকার আছে তার চেয়েও জরুরি হচ্ছে ওই দেশের সাধারণ মানুষের যে মনোভাব, যে চেতনা বা যে তার আবেগ,
সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। এটা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের জনগণের আবেগকে, জনগণের যে অনুভূতিকে, আমাদের এখানকার মানুষের আবেগ এবং অনুভূতিকে ভারতের সরকার এটি আমলে নেওয়া উচিত এবং এটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। যে মানে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ করে কিন্তু এগোতে পারবে না। যুদ্ধ আমরা ৭১-এই করেছি। সুতরাং আমরা আমাদের মতো করে এগোতে চাই, ভারত তার মতো করে এগোতে চায়। ভারতের অগ্রগতির ক্ষেত্রে, ভারত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রকম তার নিরাপত্তার ঝুঁকি না হয়, সেটা আমাদের যেমন দেখার বিষয়। আমাদের নিরাপত্তার ঝুঁকিও তাদেরকে দেখতে হবে। আর যেহেতু আমরা কি বলে জনপরিসরে ছোট, আমরা কি বলে এই আয়তনে ছোট, সুতরাং নিরাপত্তার ঝুঁকিটা কিন্তু আমাদেরই বেশি ভারতের চেয়ে। নিশ্চয়ই। সৌরভ হাসান, অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে রয়েছে খায়রুল আনোয়ার, আপনার কাছে বিজয়ের মাসে একটি প্রশ্ন। এত বছর আমরা এখন ৫৫ বছরে পা দিয়েছি, বাংলাদেশের বয়স বলা যায় ৫৫ তো পড়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে মুক্তিযুদ্ধ ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধের নামে দেশ বিভাজিত হয় কিভাবে? বলেছেন, কিন্তু কথাটা নিশ্চয়ই সেরকম বিভাজনের একটা প্রচেষ্টা তো আছেই। সেটা সূক্ষ্ম এত বছর পরে এসেও কি সেটি এখনো ভ্যালিড? দুর্ভাগ্যজনক আর কি। না, সেটা তো ভ্যালিড, আমরা চাইলেও বা না চাইলে সেটা তো হচ্ছে এক ধরনের। মুক্তিযুদ্ধের নাম করে হোক বা ইয়েতে হোক, অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে আর কি। আর আমাদের দুর্ভাগ্য হলো যে ৫৪ বছরেও কিন্তু আমরা একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু করতে পারিনি। আমাদের ২জন রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একজন সপরিবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আবার এরশাদ বিরোধী ৯ বছর আন্দোলন হয়েছে, আবার 111 হয়েছে এদেশে। তো এই ধরনের ঘটনা কিন্তু হচ্ছে, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমাদের এখন রাজনৈতিক দলগুলোকে মানে সেই সিদ্ধান্তে আসতে হবে যে নির্বাচনের ক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব আছে, নির্বাচনটা যাতে ভালোভাবে সেই বিষয়টা দেখতে হবে। এবং মুক্তিযুদ্ধ তো হচ্ছে আমাদের, এটাকে কিন্তু সব কিছুর পর আপনি যে রাজনীতিই করেন, আপনি মধ্যপন্থী করেন, দক্ষিণপন্থী করেন, উদারপন্থী করেন, আপনাকে মুক্তিযুদ্ধকে মেনেই এদেশে রাজনীতি করতে হবে। এটার কিন্তু কোনো বিকল্প নাই। কিন্তু কোনো শক্তি তো মুক্তিযুদ্ধের বিরোধী আছে, এটা তো অস্বীকার করা যাবে না। এখনও যে ধরনের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়, শিক্ষাঙ্গন থেকে দেওয়া হচ্ছে, বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে, নিন্দনীয় বক্তব্য। ৫৪ বছর পরের সাথে এই বক্তব্য তো কাঙ্ক্ষিত না। আপনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলছেন, তাই না? কেউ বলছে এটা ভারতের যুদ্ধ ছিল এটা, আবার কেউ বলছেন বুদ্ধিজীবীরা মারা যায়, তাদেরকে পাকিস্তানের মারে নেয়, তাদেরকে ভারত মেরেছে। এই ধরনের বক্তব্য যখন আসে তখন তো স্বাভাবিকভাবেই একটা বিভাজন তৈরি হয়। সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের প্রশ্ন তো চলে আসে। নাহিদ ইসলাম যেটা বলেছেন, তারা বলছেন যে তারা ২৪কেও ধারণ করেন, আবার ৭১-এর কথা বলেন। এখানে তো এই তুলনামূলকটা তো ঠিক না। ২৪ অবশ্যই একটা বড় ধরনের ঘটনা, হ্যাঁ, মানে দেশ কাঁপানো এবং রক্ত ঝরানো একটা আন্দোলন হয়েছে, নজিরবিহীন আন্দোলন হয়েছে। কিন্তু সেটাকে তো আপনি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করতে পারেন না। স্বাধীনতা সবার উপরে, সেটাকে স্থান দিয়ে সেটার যে মর্মবাণী ছিল, সে গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ, মানবাধিকার, বিচারবিভাগের স্বাধীনতা, যেটা আমরা এতদিন অর্জন করতে পারিনি, সেটার যাত্রা যাতে শুরু হয়, সেইভাবে রাজনৈতিক দলগুলোকেও আমি মনে করি কিছু বিষয় এই ঐক্যমতে আসা উচিত। মানে হয়তো বিতর্ক কিন্তু আমাদের ভিতরে বিভাজন আরও বাড়াবে। আর নির্বাচনে কিন্তু ২ মাসের মতো সময় বাকি আছে, খুবই অল্প সময়, কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। তো এখানে যদি এটা হয়, নির্বাচন যদি অনিশ্চয়তা মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু দেশ সংকটে, ভয়াবহ সংকটে পড়বে এবং অনিশ্চয়তার, অস্থিতিশীলতার দিকে চলে যাবে। এবং সেই সুযোগ দেশের ভেতরে বাইরে অনেকেই সেই সুযোগ নেবে। সেটা নিশ্চয়ই আমাদের কারো কাঙ্ক্ষিত না। নিশ্চয়। টনি মাইকেল, আপনাকে দিয়ে শেষ করব, কিন্তু আপনার কাছ থেকে পুরো অনুষ্ঠান জুড়ে আমি অপতথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই সমস্ত জিনিস যেগুলো আপনি কাজ করেন বা এক্সপার্ট, সেগুলো জানতে চেয়েছি। আপনার কাছে সবশেষ প্রশ্ন, বাংলাদেশের সামনে বড় কি চ্যালেঞ্জ আপনি দেখেন? আপনি এই কনক্লুশনটা যদি একটু আমাকে দিতেন নির্বাচন ঘিরে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা দেখি সেটা হচ্ছে যে মানুষ যখন সামনে হাঁটে, যে কোনো প্রাণী, তখন তাকে তাকিয়ে থাকতে হয় সামনের দিকে। এবং আমরা বলি যত দূর যেতে হবে, যত দূর চোখ যায় তত দূর সে যাবে। কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে পিছনের দিকে তাকিয়ে সামনে হাঁটার চেষ্টা করছি। আমরা তাকিয়েছি পেছনে, কিন্তু হাঁটছি, পা দিচ্ছি সামনে। আমরা হাঁটছি উত্তর দিকে, তাকিয়ে আছি দক্ষিণে এবং কত পেছনে দেখা যায়। ৪৭ পর্যন্ত দেখা যায় কিনা, ৭১ দেখা যায় কিনা, ৫২ দেখা যায় কিনা, ৯০ দেখা যায় কিনা। কিন্তু আমাদের তাকিয়ে থাকার কথা ৩০-এর দিকে, ২০৩০-এ এসডিজি অর্জন করতে পারবো কিনা। আমরা আমাদের দেশ থেকে যেই দারিদ্র্য বিমোচনের যে প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেইটাকে করতে, অর্থনৈতিক স্বাধীনতা দিতে, এগুলো সব সামনের দিকে তাকানোর কথা। এখন আমরা যারা এই অর্জন করবেন, তারা সবাই যদি পেছন দিকে তাকিয়ে
তারপর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাহলে সেটা প্রতিযোগিতা হয়তো হবে, তাদের দৌড়টাও দেয়া হবে, কিন্তু এর মধ্যে অনেকের পড়ে যাওয়ার সম্ভাবনা, অনেকের ব্যথা পাওয়ার সম্ভাবনা, এবং রাষ্ট্র হিসেবে বা এই দৌড় প্রতিযোগিতা হিসেবে মোটেই এটা আনন্দের না, এবং বিজয়ের মেডেল কারো গলায় না পড়ার সম্ভাবনা। কাজেই আমরা মনে হয় আজকের বাংলাদেশে দাঁড়িয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই, মুখটা ফিরিয়ে যদি সামনের দিকে তাকানো যেত, একটা সামনের বাংলাদেশকে দেখা যেত, তাহলেই বোধহয় মানে সত্যিকারের যে অর্জন, সেটা 24-এর হোক আর সেটা 71-এর হোক, সেটা সম্ভব হতো। নিশ্চয়। টনি মাইকেল, অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে খায়রুল আনোয়ার, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন অনেকদিন পরে, এবং সোহরাব হাসান, আপনি ধন্যবাদ জানবেন, সময় দিয়েছেন। দর্শক, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, টনি মাইকেল ভাই যেমনটা বলছিলেন, গণতন্ত্র আরও বলিষ্ঠ হবে, মানুষের ভোটাধিকার প্রয়োগ সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচনে নিশ্চিত হবে, এমন প্রত্যাশা রেখেই আজকের এই মুহূর্তের দেশভাবনা শেষ করছি। শুভরাত্রি।